হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স এগেন। আমরা ধারক এবং ধারকত্বটা কন্টিনিউ করবো আজকে। এবং অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পুরানো ভিডিওগুলো দেখার জন্য প্লেলিস্টে চলে যাও। ক্লাস 11 এবং ক্লাস 12-এর আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করা রয়েছে সেমিস্টার 1 এবং সেমিস্টার 3-র জন্য। ওকে, তো চলো আমরা ডিসকাস করবো ধারক এবং তার মূলনীতি। বেসিক্যালি বিষয়টা দেখো, যদি আমাদের কাছে একটা যে কোনো পরিবাহী পাত থাকে, মনে করো আমার কাছে একটি মাত্র পরিবাহী পাত রয়েছে, সেই পরিবাহী পাতটাকে মনে করো আমি ধনাত্মক আধান আহিত করেছি, মনে করো ধনাত্মক আধানে আহিত করলাম, তাহলে এর পোটেনশিয়াল কত হবে বা ধারকত্ব কত হবে? এই যদি পোটেনশিয়াল ভি হয়, এতে যদি আধান কিউ হয়, এর ধারকত্ব সি হয়, তাহলে আমরা সবাই জানি সি ইকুয়াল টু কিউ বাই ভি। এখন দেখো, এর ধারকত্ব আমরা ইনক্রিজ করার জন্য আমরা কি করতে পারি? একটা পাতের পরিবর্তে দুটো পাত নিতে পারি। যদি আমরা এখানে দুটো পাত নিই তাহলে কি হবে? দেখো, যদি দুটো পাত মনে করে নেওয়া হয়, এই যে একটা অলরেডি পরিবাহী পাত ছিল, অলরেডি একটা ধনাত্মক আধান আহিত পরিবাহী পাত রয়েছে, এর পাশে আমরা কি করলাম, আরেকটা পরিবাহী পাত নিলাম, তাহলে কি হবে? এখানে চার্জ ইনডিউসড হবে এবং ইন্ডাকশনের নিয়ম অনুযায়ী এই প্রান্তে হয়ে যাবে দেখো নেগেটিভ চার্জ এবং এই প্রান্তে হয়ে যাবে পজিটিভ চার্জ। যখনই এটা করা হলো দেখো, তখনই কিন্তু সঙ্গে সঙ্গে কি হবে, এই যে পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালটা কি হবে দেখো। কারণ দেখো, আমি আগে বলছি ধারকের যে নির্ভরতা, বিভিন্ন বিষয়ের উপর নির্ভরতা, সেখানে বেসিক্যালি পোটেনশিয়ালের উপর নির্ভর করে। তাহলে দেখো এর পোটেনশিয়ালটা কি হবে? এর পোটেনশিয়ালটা ডিক্রিজ হবে। কেন বলতো? এর আগে যা পোটেনশিয়াল ছিল সেই পোটেনশিয়ালটাকে এখন এই নেগেটিভ চার্জ ডিক্রিজ করবে আর এই পজিটিভ চার্জ কিছুটা ইনক্রিজ করার চেষ্টা করবে। কিন্তু পজিটিভ চার্জ যেহেতু দূরে আছে, কাজে নেগেটিভ চার্জকে যতটা ডিক্রিজ করবে, পজিটিভ চার্জ ততটা ইনক্রিজ করতে পারবে না, মানে ডিক্রিমেন্টের পরিমাণটা বেশি হবে। তাহলে যদি মনে করো পোটেনশিয়াল ডিক্রিজ করে, তাহলে কি হবে? ক্যাপাসিটার ইনক্রিজ করবে। এটা হচ্ছে একটা ক্যাপাসিটারের প্রিন্সিপাল আমরা বলতে পারি। এছাড়াও দেখো, এর ক্যাপাসিটারটা যদি আমরা আরও বাড়াতে চাই তাহলে আমরা কি করতে পারি? আমাদের অল্টারনেটিভ মেথডও রয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব, এই পোর্শনটাকে কি করব, গ্রাউন্ড করে দেবো। ভেবে দেখো, এই পোর্শনটা যদি আমরা গ্রাউন্ড করে দিই, তাহলে এইদিকে যে পজিটিভ চার্জ আসে সেটি চলে যাবে। তাহলে কি হবে, যে পজিটিভ চার্জ কিছুটা বাড়াচ্ছিল এর পোটেনশিয়াল, সে আর একটুও বাড়াতে পারবে না। তাহলে এর পুরোপুরি দেখো পোটেনশিয়াল ডিক্রিজ করবে। তাহলে সেক্ষেত্রে আরও বেশি ডিক্রিজ করবে, সেক্ষেত্রে ক্যাপাসিটার আরও বেশি ইনক্রিজ করবে। তো দিস ইজ দ্য মেন প্রিন্সিপাল অফ ক্যাপাসিটার। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে আমরা দেখবো যে একটা বর্তনীটার ধারককে কিভাবে আমরা চিহ্নিতকরণ করি। যেমন ধরো রেজিস্ট্যান্সের তোমরা জানো চিহ্নিতকরণ এরকমভাবে রেজিস্ট্যান্সকে প্রকাশ করা হয়, ঠিক আছে? সেরকম আমরা একটা ধারককে আমরা কিভাবে চিহ্নিত করতে পারি। একটা ধারককে দুটো প্যারালাল লাইন দিয়ে চিহ্নিত করা হয় এরকমভাবে। ওকে, সার্কিটে এটা হচ্ছে ক্যাপাসিটার, সি দিয়ে প্রকাশ করা হয় একে। আর যদি আমরা, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ধারক, যার ধারকত্ব হচ্ছে সি, কনস্ট্যান্ট একটা ধারক যার ধারকত্ব সি। কিন্তু যদি একটা ভেরিয়েবল ধারকত্ব আমরা প্রকাশ করতে চাই, তাহলে এটাকে এইভাবে আমরা প্রকাশ করবো। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে করা হতো, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সিম্পল রেজিস্ট্যান্সকে এইভাবে প্রকাশ করা হতো, আর ভেরিয়েবল রেজিস্ট্যান্স হলে কিন্তু আমরা এরকমভাবে একটা তীর চিহ্ন দিয়ে আর কে প্রকাশ করি। ক্লিয়ার? দিস ইজ হাউ উই ক্যান রিপ্রেজেন্ট আ ক্যাপাসিটর ইন আ সার্কিট। ওকে, চলো নেক্সট দেখো আমরা ডিসকাস করব ধারকের চার্জিং এবং ডিসচার্জিং। ধারক চার্জিং এবং ডিসচার্জিং কখন হয়? মনে করো একটা ধারককে মনে করো একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করেছি। একটা প্যারালাল প্লেট ধারক রয়েছে যাকে আমরা একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করেছি। এই ব্যাটারির সঙ্গে যুক্ত করলে কি হবে, এই যে পজিটিভ প্রান্তটা রয়েছে, এই পজিটিভ প্রান্ত কি করবে, ধীরে ধীরে এখানে চার্জ স্টোর করবে, এই দিকের প্রান্তটা কি করবে, এখানে নেগেটিভ চার্জ স্টোর করবে। তাহলে এই যে প্রসেসটা হচ্ছে, একে চার্জিং বলা হয়। তাহলে যতক্ষণ ধরে চার্জিং হবে, দেখো এই দিক থেকে এইদিকে চার্জ যাচ্ছে, তার মানে পজিটিভ চার্জ, তার মানে কারেন্টও যাবে, তাহলে এটাকে চার্জিং কারেন্ট বলা হয়। তাহলে চার্জিং এর সময় কি হবে ভেবে দেখো, আমি বেসিক্যালি বলছি দেখো, চার্জিং এর সময় কি হবে, যদি আমরা কিউ ভার্সেস টি লেখচিত্র অঙ্কন করি, তাহলে দেখা যাবে এই যে কিউ যে চার্জটা হচ্ছে সেটা দেখা যাবে যে ইনক্রিজ করবে এক্সপোনেনশিয়ালি এরকম ইনক্রিজ করবে সময়ের সাপেক্ষে। এরপরে দেখো ইনক্রিজ করতে করতে ম্যাক্সিমাম পর্যায়ে পৌঁছাবে, তারপর স্যাচুরেটেড হয়ে যাবে। তেমনি দেখো যতক্ষণ ধরে ইনক্রিজ করছিল চার্জটা, তাহলে চার্জটা যখন এই চার্জিংটা ইনক্রিজ হচ্ছে, যত বেশি চার্জ এর মধ্যে দিয়ে চলে আসবে, ধীরে ধীরে কারেন্টটা কমতে থাকবে। তাহলে সেই জন্য যদি আমি এটা আই ভার্সেস টি লেখচিত্র অঙ্কন করি, দেখা যাবে যে কারেন্টটা প্রথমে বেশি থাকবে, ধীরে ধীরে কারেন্টটা কমতে থাকবে। ভালো করে বোঝো ব্যাপারটা, বোঝাতে পারলাম কি? চার্জ বাড়তে থাকবে সময়ের সাপেক্ষে, কিন্তু কারেন্ট কমতে থাকবে, কারণ যত চার্জিং হওয়াটা শেষের দিকে যাবে, যত স্যাচুরেশনের দিকে যাবে, তত কি হবে, এই চার্জ ধারণের যে ক্ষমতাটা, মানে কারেন্ট চার্জের যে ফ্লোটা, সেটা ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে। তাহলে কারেন্টটা কি হবে, কমতে থাকবে। কিন্তু চার্জিংয়ের সময় চার্জটা কি হবে, উঠতে থাকবে। এবার যখন ডিসচার্জিং হবে, তখন চার্জ ধীরে ধীরে কি হবে, এরকম কমতে থাকবে। তাহলে এটা হচ্ছে চার্জিং এর ক্ষেত্রে কিউ ভার্সেস টি লেখচিত্র। আর এটা হচ্ছে ডিসচার্জিং এর ক্ষেত্রে কিন্তু যখন ভেবে দেখো এটা ডিসচার্জিং হবে, তখন কি হবে, শুরুতে কারেন্ট তো বেশি থাকবে, কিন্তু উল্টো দিকে কারেন্ট হবে, তাহলে সেটা এই দিক থেকে হবে। আবার যখন ডিসচার্জিং শেষ হতে থাকবে, একসময় যখন শেষ হয়ে যাবে, তখন পুরো চার্জিং শেষ হয়ে যাবে,
তখন কি হবে, আর কোনো কারেন্ট থাকবে না। তাহলে কারেন্টের ডাইরেকশনটা উল্টো হবে, এতে যদি প্লাস বলি একটা মাইনাস চার্জিং এর সময়। তাহলে চার্জিং এর সময় দেখো, চার্জিং এর সময় কি হচ্ছে, কারেন্ট ডিক্রিজ করছে এইভাবে, ডিসচার্জিং এর সময় কারেন্ট ডিক্রিজ করছে কিন্তু এইভাবে। কারেন্ট ডিক্রিজই করবে, কারণ কারণ প্রথমে সবচেয়ে বেশি হবে ইনিশিয়ালি, সেটা চার্জিং এর ক্ষেত্রে হোক বা ডিসচার্জিং এর ক্ষেত্রেই হোক। ওকে, ধীরে ধীরে যত চার্জিং প্রসেসটা কমপ্লিট হতে যাইবে তত চার্জের ফ্লোটা কম হলে কি হবে, কারেন্টটা কমে যাবে। আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো, আমরা যে এই প্যারালাল প্লেট ক্যাপাসিটর বলছি, এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ধারকত্ব আমরা নির্ণয় করব। ওকে, প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ধারকত্ব আমরা কীভাবে নির্ণয় করতে পারবো, দেখো দুটো দুটো আমরা প্লেট নেব। তাহলে মনে করি এটা একটা প্লেট, দুটো প্লেট রয়েছে পাশাপাশি। ওকে, একটাকে আমরা প্লাস আধান দিয়েছি, একটাকে মনে করো আমরা প্লাস আধান দিয়েছি, আর একটাকে আমরা মাইনাস আধান দিয়েছি। ক্লিয়ার? একটাকে মনে করো আমরা প্লাস আধান দিয়েছি, এটা প্লাস আধান আয়িত, দুটো প্লেট রয়েছে, আর এটা হচ্ছে মাইনাস আধানের আয়িত। এটা হচ্ছে প্লাস কিউ, এটা মাইনাস কিউ। এর পাতের ক্ষেত্রফল এ, এরও ক্ষেত্রফল এ। তাহলে এর চার্জ ডেনসিটি সিগমা সমান হবে কিউ বাই এ, এরও চার্জ ডেনসিটি হবে মাইনাস সিগমা, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস কিউ বাই এ। বুঝতে পারছো? ওকে, এবারে দেখো এই দুটো পাতের মধ্যে আমাদের ডিস্টেন্স দেওয়া থাকবে। আমাদের সাপোজ ডি দেওয়া আছে, এর ক্যাপাসিটেন্স বা এই ক্যাপাসিটেন্স সি নির্ণয় করতে হবে আমাদেরকে। কীভাবে আমরা নির্ণয় করতে পারবো, দেখো আমরা মনে করছি এই প্রান্তটা কি আছে, গ্রাউন্ডেড আছে, তাহলে এর পোটেনশিয়াল কিন্তু ভি ইকুয়াল টু জিরো হয়ে যাবে। আর এর মনে করো পোটেনশিয়াল ভি, গ্রাউন্ড মানে কি, তার পোটেনশিয়াল জিরো। তাহলে এই দিকটা যদি আমরা এক্স অ্যাক্সিস বলি, এই দিকটা যদি আমরা এক্স অ্যাক্সিস বলি, ভালো করে ভেবে দেখো, এই বরাবর যদি আমরা এক্স অ্যাক্সিস বলি, তাহলে বলি এক্স অ্যাক্সিসের উপরে যে কোনো একটা পয়েন্টে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড বলি, এখানে দুটো পাতের মধ্যে ইলেকট্রিক ফিল্ড কত হয়, ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু ভেরি সিম্পল সিগমা বাই এপসিলন জিরো হয়। আমরা এটা দেখেছি দুটো পাতের মধ্যবর্তী অঞ্চলে যে ইটা হবে সেটা সিগমা বাই এপসিলন জিরো হবে, এটা গাউসের উপপাদ্য থেকে আমরা দেখেছি। এখন দেখো ই এই বরাবর যাচ্ছে, তাহলে ই আর এই বরাবর এক্স অ্যাক্সিস ধরেছি, তাহলে এই বরাবর যে ই এর পরিবর্তন হচ্ছে সেটা এক্স এর উপর নির্ভরশীল, এবং ই এর ভ্যালু আমরা জানি ই ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স লিখতে পারি, যেহেতু ই এজ অনলি ফাংশন অফ এক্স, এক্স বরাবর ভেরি হবে। তাহলে ইকুয়াল টু কত হবে, সিগমা আপন এপসিলন জিরো। এখান থেকে দেখো ভি কী করে বের করবো না, মাইনাস ডিভি ইকুয়াল টু দেখো সিগমা বাই এপসিলন জিরো ইন্টু ডিএক্স। তাহলে যদি আমরা ইন্টিগ্রেশন করি দেখো, তাহলে এটা এক্স ইকুয়াল টু জিরো তো, আর এটা কত এক্স ইকুয়াল টু ডি, কারণ ডি ডিস্টেন্স আছে এখানে। তাহলে বলো এক্স ইকুয়াল টু যখন জিরো ছিল তখন পোটেনশিয়াল কত ছিল ভি, আর যখন এক্স ইকুয়াল টু ডি হয়েছে তখন পোটেনশিয়াল হয়ে গেছে জিরো। ভেবে দেখো, তাহলে এই ইন্টিগ্রেশনটাকে যদি আমরা সলভ করি কি হবে, এদিকে মাইনাস আছে, এটা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে জিরো মাইনাস ভি হয়ে যাবে, জিরো মাইনাস ভি ইন্টিগ্রেশন ডিবি ভি ইকুয়াল টু দেখো সিগমা আপন এপসিলন জিরো ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স হচ্ছে যে ডিএক্স হচ্ছে যে এক্স, ডিএক্স হচ্ছে যে এক্স, আর এর লিমিটটা কত হবে জিরো থেকে ডি। তাহলে দেখো এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে ভি ইকুয়াল টু কত হবে না সিগমা বাই এপসিলন নট ইন্টু ডি। তাহলে আমরা ভি পেয়ে গেলাম। আবার দেখো সিগমা কত আমরা জানি কিউ বাই এ, তাহলে সিগমা ইকুয়াল টু আমরা কি জানি বলো, সিগমা ইকুয়াল টু আমরা জানি কিন্তু কিউ বাই এ। তাহলে এখানে বসিয়ে দিই দেখো, তাহলে কিউ বাই এ এপসিলন জিরো ইন্টু ডি, এইটা হয়ে গেল ভি, এটা হয়ে গেল ভি। তাহলে সি কী করে পাবো, সি হচ্ছে যে কিউ বাই ভি, তাহলে সি হচ্ছে যে কিউ ডিভাইড বাই ভি। তাহলে দেখো কিউ ডিভাইড বাই এই ভি এর ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কত হবে, কিউ ডি বাই এ এপসিলন জিরো, কিন্তু কিউ কিউ কেটে গেল, তাহলে কত হবে এপসিলন জিরো এ বাই ডি। তার মানে সি হচ্ছে যে আসলে এপসিলন জিরো এ বাই ডি। তাহলে এই দুটো পাতের মধ্যবর্তী অঞ্চলে যে ধারকটা সৃষ্টি হয়েছে ধারকের ধারকত্ব হচ্ছে যে এপসিলন জিরো এ বাই ডি, এ হচ্ছে এর ক্ষেত্রফল, ডি হচ্ছে দুটো পাতের মধ্যবর্তী দূরত্ব। তাহলে বুঝতে পারছো যদি ক্ষেত্রফল বৃদ্ধি পায় ধারকত্ব বৃদ্ধি পাবে, দুটো পাতের মধ্যবর্তী দূরত্ব যদি বৃদ্ধি পায় ধারকত্ব হ্রাস পাবে। এখন দেখো যদি আমরা এখানে এটা যদি আমরা পুরো একটা পরাবৈদ্যুতিক প্লেট দিয়ে ঘিরে দিতাম, প্লেট দিয়ে ঢাকিয়ে দিতাম, মানে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি থাকতো, তাহলে এইখানে দেখো সিগমা বাই এটা কে এপসিলন জিরো হতো, এখানে একটা কে থাকতো, এখানে একটা কে থাকতো, এখানে কে থাকতো, এখানে কে থাকতো, এবং সেই কেটা ফাইনালি এইখানে চলে আসতো। তার মানে দেখো এখানে কিন্তু খেয়াল রাখবে যে ইলেকট্রিক ফিল্ড ক্ষেত্রে দেখেছি আমরা যে ইলেকট্রিক ফিল্ড কিন্তু মধ্যবর্তী স্থানে হ্রাস পায় যদি সেখানে অন্য কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া হয়। কিন্তু দেখো ক্যাপাসিটেন্স কি হচ্ছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক দিলে বৃদ্ধি পাচ্ছে, সি ইজ প্রপোর্শনাল টু কে। এটা কিন্তু একটু খেয়াল রাখবে, এখান থেকে কিন্তু অনেক সময় কোয়েশ্চেন আসতে পারে। ক্লিয়ার? নেক্সট দেখো আমরা যদি শুধুমাত্র এই বিষয়টার উপর একটা কোয়েশ্চেন করি তোমাদের একটু ক্লিয়ার হবে এই ফর্মুলাটা কতটা ইম্পর্টেন্ট। বলছি একটা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি ইজ গিভেন, দেখো ধারকত্ব সি দেওয়া আছে, সি হচ্ছে যে কত 1 ফ্যারাড, এবং পাত দুটির মধ্যবর্তী দূরত্ব ডি বলছে যে 1 মিলিমিটার, মানে 10⁻³ মিটার। বুঝতে পারছো? ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে সি ইকুয়াল টু আমরা কি জানি বলো, এপসিলন জিরো এ বাই ডি। এখান থেকে সিম্পল এ বের করতে পারবে তোমরা, সিডি বাই এপসিলন জিরো। তাহলে সি এর মান কত গিভেন 1,
ডি এর মান কত 10⁻³ এপসিলন নটের মান আমরা জানি 8.854 × 10⁻²। এটা বসিয়ে দিলে কিন্তু মিটার স্কোয়ারে তোমরা এই এরিয়াটা পেয়ে যাবে। ওকে, এখন দেখো আমরা যে এই এক্সপ্রেশনটা পেলাম, এটা কি মাঝখানে যখন শূন্য মাধ্যম থাকতো অথবা পুরো অংশটাই যদি ঢাকা থাকে অথবা পুরো অংশটাই যদি ঢেকে দেওয়া হয় কে পরাবৈদ্যুতিক ধ্রুবক দিয়ে, তাহলে সেটা কত হয় K∈0 A/D হয়। কিন্তু মনে করো পুরোটা যদি একই ধরনের না থাকে, একই ধরনের পরাবৈদ্যুতিক ধ্রুবক না থাকে, আমি একটা সেকেন্ড কেস করে দেখাচ্ছি, দেখো কেস 2 আমরা বলতে পারি। যদি একই ধরনের পরাবৈদ্যুতিক ধ্রুবক না থাকে সেক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশনটা একটু আলাদা হবে। কি হবে সেইটা আমরা করবো। দেখো মনে করো এই যে প্লেটটা রয়েছে এটা আমরা দুটো ভাগে ভাগ করলাম। একটা অংশের পরাবৈদ্যুতিক ধ্রুবক মনে করো K1, আর একটা অংশের পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে যে K2, এবং এই অংশটার যে ডিস্টেন্স সেটা মনে করো x1, এই অংশটার যে ডিস্টেন্স সেটা মনে করো x2। ওকে, তাহলে এইটা হচ্ছে x = 0 আর ফাইনালি এটা হচ্ছে x = কি বলবো আমরা d, x = d। তাহলে দেখো এর মাঝখানে এই অংশটা কি হবে, x = x1। ওকে, তাহলে বিষয়টা 0 x = x1 x = d, এইখানে পোটেনশিয়াল v, এখানে পোটেনশিয়াল যেহেতু গ্রাউন্ড করা আছে এখানে পোটেনশিয়াল 0। তাহলে দেখো এইখানে ইলেকট্রিক ফিল্ড দুটো হবে, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড যদি E1 বলি, এখানে ইলেকট্রিক ফিল্ড E2 হবে। দুটো ইলেকট্রিক ফিল্ড হবে আলাদা আলাদা, কারণ দুটো আলাদা আলাদা পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে K1 এবং K2। ভালো করে বুঝে দেখো। তাহলে ফাইনালি যে ইলেকট্রিক ফিল্ডটা হবে এখানে, ইলেকট্রিক ফিল্ডটা যেটা হবে সেটা কত হবে বলো, ইলেকট্রিক ফিল্ড E যেটা হবে মানে E1 + E2, অ্যাকচুয়ালি E1 + E2 হবে তো, তাই তো। তাহলে এইটা যখন আমরা করবো দেখো E = -dV/dx, এটা তো ঠিক যে E = -dV/dx। এখন এই যে ইটা আসলে কি দেখো, যখন এখানে E1 + E2, তাহলে E1 এর জায়গায় কত হবে σ/K1 ε0 প্লাস কি হবে σ/K2 ε0 = -dV/dx। ভেবে দেখো ইটা দুটোর যোগফল হবে, তাহলে এখান থেকে dV কত হবে দেখো, dV হবে σ/K1 ε0 × dx - dV প্লাস σ/K2 ε0 × dx। ভালো করে ভেবে দেখো। এবারে যদি আমরা ইন্টিগ্রেশনটা করি তাহলে দেখো এখানে x = 0 to x = d, তাহলে যখন ভেবে দেখো যখন এখানে x = 0 মানে এখানে v to 0 হবে, ভোল্টেজটা v থেকে 0 পর্যন্ত ভ্যারি করছে, এখানে v ছিল এখানে 0। কিন্তু দেখো ডিস্টেন্সটা ভেবে দেখো, যখন 0 to x1 তখন K1, আর যখন x1 to d তখন কিন্তু K2 কনস্ট্যান্ট। ভেবে দেখো তাহলে এইখানে এটা তো v হয়ে গেল, ইন্টিগ্রেশন dv v হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা v হবে আগের মতো ইকুয়াল টু দেখো রাইট সাইডে কি হবে σ/, ভেবে দেখো K1 ε0 × dx এর জায়গায় x হবে, তার মানে x1 হয়ে গেল, প্লাস দেখো σ/K2 ε0 dx এর জায়গায় কত d - x1 হবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আর d - x1 মানেই কিন্তু হচ্ছে যে x2। ভেবে দেখো d - x1 মানে কত x2, তাহলে আমরা এটা x2 লিখতে পারি, দেখো তাহলে v = কত হবে না σ/K1 ε0 × x1 প্লাস σ/K2 ε0 × x2। আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তাহলে দেখো সিগমা আর ε0 কমন নিতে পারি আমি, সিগমা আর ε0 যদি আমরা কমন নিয়ে নিই, ভেবে দেখো তাহলে সিগমা = কি q/a, তাহলে q/a ε0 ইন্টু দেখো x1/K1 হয়ে গেল এখানে, প্লাস এখানে কত হবে x2/K2। আশা করি বিষয়টা বুঝতে পারছো আমি যেটা বলতে চাইছি। তা দেখো আরেকবার এখানে ক্যালকুলেশনটা দেখো, একটু বোঝার আছে বিষয়টা। আমি আগের বিষয়টাকে কন্টিনিউ করেছি। দেখো E = -dV/dx আগেও ছিল, আগেও এই প্রসেসটা করেছি, কিন্তু এখানে ডিফারেন্স হচ্ছে দুটো ইলেকট্রিক ফিল্ড হবে, একটা K1 এর জন্য একটা K2 এর জন্য। K1 কতক্ষণ থাকবে লিমিট 0 to x1, K2 কতক্ষণ থাকবে x1 to d। তাহলে এইখানটা ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন dx x হয়ে যাবে, যেটা d - x1, এখানে ইন্টিগ্রেশন dx করলে ওটা x1 এ বসে যাবে, এখানে ইন্টিগ্রেশন v করলে v বসবে, কিন্তু এখানে আপার লিমিট 0 লোয়ার লিমিট v আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ক্লিয়ার? এবারে দেখো এবারে সিম্পল সিগমাকে q/a লিখেছি, দিয়ে q/a ε0 কমন নিয়ে নিয়েছি, তাহলে এইটা আলটিমেটলি আমাদের কি বেরোলো পোটেনশিয়ালটা বেরোলো, পোটেনশিয়ালটা বেরোলো v, কিন্তু q সমান তো cv, তাহলে c = কত হবে বলো q/v, তাহলে q ডিভাইড বাই এই এক্সপ্রেশনটা হবে যে q/a ε0 ইন্টু x1/K1 প্লাস x2/K2। ওকে, এই q কেটে গেল, তাহলে ফাইনালি কি হবে দেখো ε0 এটা উপরে গেল, নিচে কি হবে x1/K1 প্লাস x2/K2। ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট। ক্লিয়ার? তাহলে যদি মনে করি এরকম পরপর অনেকগুলো থাকতো, অনেকগুলো পরপর পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে ওইখানের মধ্যে K1 K2 K3, যাদের ডিস্টেন্স হচ্ছে x1 x2 x3, তাহলে এটা x1/K1 x2/K2 x3/K3 x4/K4 এরকম ভাবে পরপর হতে থাকবে।
ওকে, তাহলে এটা জেনারেল এক্সপ্রেশন আমরা বলতে পারি, জেনারেল এক্সপ্রেশন। দেখো এই জেনারেল এক্সপ্রেশনটাকে আমি একটা ইউজ করতে পারি, কোথায় ইউজ করা হয়? সাপোজ মনে করো এরকম একটা পরাবৈদ্যুতিক এরকম একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে, যার মধ্যে একটু সামান্য অংশ যার বেধ হচ্ছে যে টি, যার বেধ হচ্ছে যে টি, আর যার পরাবৈদ্যুতিক কনস্ট্যান্ট হচ্ছে যে কে। তাহলে দেখো পুরোটা যদি ডি হয় তাহলে বাকি পোর্শনটা কত থাকবে? ডি মাইনাস টি, যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? 1, মানে বায়ু মাধ্যম রয়েছে, বায়ু মাধ্যম রয়েছে। তাহলে দেখো এই বিষয়টাকে আমরা যদি আগের মতো ভাগ করি, একটাকে কে1 একটাকে কে2 বলি, মানে এইটাকে যদি আমরা কে1 বলে দিই দেখো, আর এইটাকে যদি আমরা কে2 বলে দিই, তাহলে এইটা হয়ে যাবে x1, ওটা কি, আর এইটা হয়ে যাবে x2। তাহলে সেক্ষেত্রে দেখো সি এর এক্সপ্রেশনটা কি হবে? সি এর জেনারেল এক্সপ্রেশন কি? এপসিলন জিরো এ ডিভাইড বাই x1 বাই কে1 প্লাস x2 বাই কে2। ভেবে দেখো এটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন। তাহলে এইখানে আমরা যে টি বেধের অংশটা রয়েছে সেটা যদি x1 বলি, তাহলে কি হবে? এপসিলন জিরো এ বাই x1 এর জায়গায় টি লিখবো, আর কে1 এর জায়গায় কে লিখবো, প্লাস দেখো x2 এর জায়গায় আমরা কি লিখবো? বাকি অংশটা ডি মাইনাস টু, ডি মাইনাস টি, আর সেই অংশে পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে যে 1। তাহলে ওই জন্য আমরা এই ক্ষেত্রে সিটাকে এরকমভাবে ডাইরেক্ট লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে সি হয়ে যাবে দেখো এপসিলন জিরো এ ডিভাইডেড বাই ডি মাইনাস টি প্লাস টি বাই কে, প্লাস টি বাই কে। এটা তোমরা এইভাবে মনে রাখতে পারো। সি অনেকে টিটা কমন নিয়ে করে, প্রয়োজন নাই, এইভাবে মনে রাখলেই যথেষ্ট। এপসিলন জিরো এ ডিভাইড বাই ডি মাইনাস টি প্লাস টি বাই কে। বোঝা গেল? তাহলে সমান্তরাল পাত ধারকের কিন্তু ডিফারেন্ট যে কেসগুলো রয়েছে, স্পেশাল কেসগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা বলছি যে সমান্তরাল পাত ধারকের সঞ্চিত শক্তি, কত সঞ্চিত শক্তি হবে? ভেবে দেখো, এমনিতে আমরা কি জানি সঞ্চিত শক্তি হাফ সি ভি স্কোয়ার, ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার হয়, তাই তো? এখন দেখো আমরা যদি একটা সমান্তরাল পাত ধারক দেখি, যার ডিস্টেন্সটা আমাদের ডি বলা আছে, যেখানে ইলেকট্রিক ফিল্ড ই, তাহলে ই ভি এবং ডি এর মধ্যে সম্পর্ক আমরা যেহেতু ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, আমরা ডাইরেক্ট আমরা ডিভি ডিএক্স না লিখি ই ইকুয়াল টু ভি বাই ডিও লিখতে পারি, কোনো সমস্যা নেই, ইকুয়াল টু ভি বাই ডিও লিখতে পারি। তাহলে ভি ইকুয়াল টু কত হবে? ইডি লিখতে পারি, কিন্তু ভি ইকুয়াল টু ইডি লিখতে পারবো। ওকে, আর সি কত? সি হচ্ছে যে এপসাইলন জিরো এ বাই ডি। তাহলে এই দুটো ভ্যালুকে যদি আমরা পুট করি দেখো এখানে, তাহলে ইউ কত হবে? হাফ ইন্টু সি এর জায়গা হচ্ছে এপসাইলন জিরো এ বাই ডি ইন্টু ভি এর জায়গা কত হবে? স্কোয়ার ডি স্কোয়ার, স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে একটা ডি দেখো কেটে গেল, তাহলে হবে হাফ এপসাইলন জিরো ই, হাফ এপসাইলন জিরো স্কোয়ার ইন্টু এডি, এই এডিটা হচ্ছে আয়তন। ভেবে দেখো, ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে যে এ, আর দৈর্ঘ্য হচ্ছে যে ডি। ক্ষেত্রফল ইন্টু ডি বললে এই অংশটার আয়তন হচ্ছে যে এডি। তার মানে ইউ হচ্ছে যে কি? এডি আয়তনের সঞ্চিত শক্তি। তাহলে ইউ বাই এডি যদি আমরা বলি, তাহলে এটা হচ্ছে একক আয়তনের সঞ্চিত শক্তি, সেটা হাফ এপসাইলন জিরো স্কোয়ার হয়। এই রেজাল্টটা খেয়াল রাখবে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট রেজাল্ট, স্মল ইউ দিয়ে প্রকাশ করতে পারে এটাকে। এটা হচ্ছে কি? প্রতি একক আয়তনের সঞ্চিত শক্তি সমান্তরাল পাত ধারকের মধ্যে। এবং দেখো এই রেজাল্টের জেনারেল এক্সপ্রেশন, এটা যে কোনো ইলেকট্রিক ফিল্ডে আমরা ইউজ করতে পারি, কারণ দেখো এখানে ই দিয়ে প্রকাশিত হয়েছে, এখানে কোনো ক্যাপাসিটারের যে জিওমেট্রি সেগুলো নেই, ডি বা এ দিয়ে নেই কিন্তু। ওকে, কাজে আমরা একক আয়তনের সঞ্চিত শক্তির এটা মানে জেনারেল ফর্মুলা আমরা বলতে পারি। যদিও আমরা প্রমাণটা একটা স্পেশাল কেসে করেছি, কারণ জেনারেল প্রমাণটা আমাদের সিলেবাসে নেই, কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে যে কোনো জায়গাতে, যে কোনো ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে। ইট উইল অ্যাপ্লিকেবল ইন অল ইলেকট্রিক ফিল্ড, হাফ এপসাইলন জিরো স্কোয়ার, একক আয়তনে সঞ্চিত শক্তি। ওকে, ক্লিয়ার? এবারে দেখো বলছে সমান্তরাল পাত ধারকের পাত দুটির মধ্যে পারস্পরিক আকর্ষণ বল কি করে নির্ণয় করতে পারবে? ভেরি সিম্পল। দেখো আমরা জানি যে এই যদি মনে করো সিগমা হয় প্লাস সিগমা, এর হচ্ছে যে মাইনাস সিগমা, তাহলে এর দ্বারা এর উপর প্রযুক্ত বল, কারণ দেখো এর খুব নিকটবর্তী অঞ্চলে এই সিগমার জন্য একটা পাতের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয়? সিগমা বাই টু এপসাইলন জিরো। এর জন্য সিগমা বাই টু এপসাইলন জিরো হয়, দুটো যোগ হয়ে হয় সিগমা বাই এপসাইলন জিরো, যেটা আমরা ইউজ করি মাঝখানে। কিন্তু শুধু যদি আমরা এই পাতটার জন্য বলি, আমরা যদি বলি মনে করো মানে এই পাতটার জন্য বলি এইখানে ইলেকট্রিক ফিল্ড, ভালো করে বুঝো, এই যে পাতটা, এই পাতটার জন্য এইখানে ইলেকট্রিক ফিল্ড, বা এই পাতটার জন্য এইখানে ইলেকট্রিক ফিল্ড, দুটো নেট আমি বলছি না। তাহলে এই পাতটার জন্য এইখানে ইলেকট্রিক ফিল্ড সিগমা বাই টু এপসাইলন জিরো, এই পাতটার জন্য এইখানে ইলেকট্রিক ফিল্ড সিগমা বাই টু এপসাইলন জিরো। ভেবে দেখো, ভালো করে বুঝো। তাহলে এদের আধান তো কিউ, তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ই। তাহলে বলো এই পাত দ্বারা এর উপরে ফোর্স কত হবে? কিউ ইন্টু ই। ভেরি সিম্পল, এফ ইজ ইকুয়াল টু কত হবে? কিউ ই। তাহলে এখানে যদি ইলেকট্রিক ফিল্ড আমি জানি, আর এর আধান যদি জানি, তাহলে বলো এই ইলেকট্রিক ফিল্ডের জন্য এই আধানের উপরে কত ফোর্স দেবে? কিউ ই। সিমিলারলি এইখানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এর জন্য, তাহলে এর জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা এইখানে হয়েছে, তাহলে এই পাতের উপরে ফোর্স কত হবে? কিউ ইন্টু ই। কি বলছি? তাহলে এই পাত একে ফোর্স দেবে, এই পাত একে ফোর্স দেবে, তাদের মিউচুয়াল ইলেকট্রিক ফিল্ডের জন্য। এর ইলেকট্রিক ফিল্ড এইখানে দিস, তাহলে এই ইলেকট্রিক ফিল্ড একে কত ফোর্স দেবে? কিউ ই। এর ইলেকট্রিক ফিল্ড এইখানে, তাহলে এর ইলেকট্রিক ফিল্ড একে কত ফোর্স দেবে? কিউ ই। কিন্তু অপোজিট হবে, ফোর্সটা ইকুয়াল এন্ড অপোজিট হবে, তখন একটা নেগেটিভ একটা পজিটিভ আছে, তাহলে আকর্ষণ বলের জন্য বলা হচ্ছে। তাহলে কিউ যদি আমরা সিগমা বাই টু এপসাইলন জিরো বসিয়ে দিই, সরি ই কে যদি আমরা সিগমা বাই টু এপসাইলন জিরো বসিয়ে দিই, তাহলে কিউ ইন্টু
সিগমা বাই 2 এপসাইলন জিরো, সিগমার জায়গায় কিউ বাই এ লিখতে পারি, তাহলে কিউ ইন্টু কিউ বাই 2a এপসাইলন জিরো, তাহলে আমরা বলতে পারি কিউ স্কোয়ার ডিভাইড বাই 2a এপসাইলন জিরো। এইটা কিন্তু হয়ে যাবে পাত দুটার মধ্যে পারস্পরিক আকর্ষণ বল। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট দ্যাট উইল ইউজ in various problems. Okay, I think this is also clear to you. চলো নেক্সট কি বলছে দেখো, গোলীয় ধারকের ধারকত্ব নির্ণয় করব, কিন্তু কন্ডিশন হচ্ছে কি, দুটো কন্ডিশন এখানে করব, যখন হচ্ছে বাইরের গোলকটা ভূসংলগ্ন, আরেকবার বলবো আমরা যখন ভিতরের গোলকটা ভূসংলগ্ন হবে। ওকে, তা দেখো এটা যদি একটা গোলক হয়, ঠিক আছে, দুটো গোলক আছে কনসেন্ট্রিক, এটা রেডিয়াস মনে করো এ, বাইরেরটা রেডিয়াস বি, বাইরের গোলকটা আমাদের ভূসংলগ্ন রয়েছে, তা দেখো ভেতরের গোলকটাকে যদি আমরা আধান দিতাম প্লাস আধান, তাহলে কেসটা কি হতো, এইখানে মাইনাস আধান সৃষ্টি হবে, ওকে, ইন্ডাকশনের জন্য বাইরে প্লাস আধান হতো, কিন্তু সেটা হচ্ছে যে গ্রাউন্ড হয়ে গেছে। তাহলে দেখো এর ইন্টারমিডিয়েট কোন একটা জায়গা যদি সেটা আমরা বলি আর ডিস্টেন্স আছে, ভালো করে বুঝো, সেটা আমরা যদি বলি আর ডিস্টেন্স আছে এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে আর ডিস্টেন্সে, কারণ দেখো এই আধানটা এটা কিউ চার্জ দিয়ে ঘেরা, কিউ চার্জ রয়েছে এর মধ্যে, তাহলে গাউসের উপপাদ্য যদি আমরা প্রয়োগ করি, এখানে একটা গাউসিয়ান সারফেস নিই, তাহলে এই সারফেসটার ভিতরে চার্জ কত হবে, কিউ হবে, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে, ভেরি সিম্পল, দেখো ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে, কিন্তু ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে কত বলো, ই ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এটা হয়ে যাবে ইলেকট্রিক ফিল্ড। তাহলে পোটেনশিয়াল আমরা কি করে নির্ণয় করবো, ই এর জায়গায় মাইনাস ডিভি বাই ডিআর লিখে দাও, ইকুয়াল টু কিউ বাই ইকুয়াল টু কি হবে 1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তাহলে দেখো মাইনাস ডিভি ইকুয়াল টু হয়ে যাবে কিউ বাই 4 পাই এপসিলন নট ইন্টু ডিআর বাই আর স্কোয়ার। একে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন কত হবে, দেখো এখানে পোটেনশিয়াল ভি বাইরে জিরো, তাহলে ভি টু জিরো, এইখানে হচ্ছে পোটেনশিয়াল ভি এর সারফেসে আর বাইরে জিরো, কারণ গ্রাউন্ডেড আছে, তাহলে পোটেনশিয়াল ভি টু জিরো, আর এর লিমিটটা কি হবে, এইখানে হচ্ছে যে এ আর বাইরে একদম বি, তাহলে এ টু বি, বি হচ্ছে আউটার রেডিয়াস, তাহলে বুঝতে পারছো এ টু বি হবে। এখন দেখো যদি মনে করো ইন্টিগ্রেশনটাকে কমপ্লিট করি, তাহলে এখান থেকে আমরা পোটেনশিয়াল পেয়ে যাবো, তাহলে এটা মাইনাস ইন্টিগ্রেশন ডিভি মানে হচ্ছে যে ভি, তাহলে 0 মাইনাস ভি ইকুয়াল টু দেখো কিউ বাই 4 পাই এপসিলন নট 1/r স্কোয়ারের ইন্টিগ্রেশন আমরা সবাই জানি মাইনাস 1/r হয়, লিমিট হচ্ছে এ টু বি, তাহলে এখানে যদি লিমিটটা বসিয়ে দিই, তাহলে কিউ বাই 4 পাই এপসিলন নট ইন্টু কি হবে 1/a মাইনাস 1/b, যেহেতু মাইনাস আছে তাহলে 1/bটা আগে হবে না, 1/aটা আগে হয়ে যাবে, 1/a মাইনাস 1/b, আর এটা হচ্ছে যে ভি, তাহলে ভি ইকুয়াল টু বেরিয়ে গেল দেখো। তাহলে একবার যদি ভি বেরিয়ে যায়, তাহলে এখান থেকে সি বের করা কোনো বিষয় নয়, তাহলে সি কত হবে বলো না, সি ইকুয়াল টু আমরা জানি কিউ বাই ভি, এবার দেখো সি ইকুয়াল টু কিউ বাই ভি, তাহলে কিউ ডিভাইডেড বাই এই এক্সপ্রেশনটা হবে কিউ বাই 4 পাই এপসিলন নট ইন্টু 1/a মাইনাস 1/b, কিউ কেটে গেল, তাহলে 4 পাই এপসিলন নট ডিভাইড বাই 1/a মাইনাস 1/b। এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করে নিই, এ বি লসাগু হবে দেখো, আচ্ছা চলো জায়গা লাগবে, এই ক্যালকুলেশন যদি তোমরা করো, তাহলে সি ইকুয়াল টু কত হবে দেখো, সি ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে 4 পাই এপসিলন নট ডিভাইড বাই, এটা এ বি লসাগু হলো উপরে বি মাইনাস এ, এই এ বিটা যদি উপরে চলে যায়, তাহলে সিম্পল 4 পাই এপসিলন নট ইন্টু এ বি ডিভাইড বাই বি মাইনাস এ। ওকে, তাহলে এইটা হয়ে যাবে আমাদের যদি কোনো কনসেন্ট্রিক গোলক থাকে তার হচ্ছে ধারকত্ব 4 পাই এপসিলন নট এ বি ডিভাইড বাই বি মাইনাস এ। ক্লিয়ার? এবারে দেখো যদি মনে করো উল্টোটা হয়, মানে যদি মনে করো ভেতরের গোলকটা ভূসংলগ্ন থাকে, যদি ভেতরের গোলকটা ভূসংলগ্ন, আগে তো বাইরের গোলকটা ভূসংলগ্ন ছিল, তা দুটো গোলকের কথা বলা হচ্ছে আমাদের, একটা হচ্ছে রেডিয়াস এ আর একটা হচ্ছে রেডিয়াস বি, এটা হচ্ছে রেডিয়াস এ, এটা হচ্ছে রেডিয়াস বি। এখন যদি আমরা এক কাজ করি, এই ভিতরের গোলকটাকে ভূসংলগ্ন করি, তাহলে এর পোটেনশিয়ালটা হবে কত 0 আর এর পোটেনশিয়ালটা হবে ভি। ওকে, চার্জ কিউই আছে, তাহলে দেখো এইখানে যেটা বিষয়টা হবে, আমরা সিম্পল এইখানে ক্যালকুলেশন না করেই বের করতে পারবো, মানে সিম্পল ক্যালকুলেশন করে বের করতে পারবো যদি আমরা এরকম ভাবি। দেখো এখানে অ্যাকচুয়ালি দুটো ধারক রয়েছে, একটা ধারক হচ্ছে যে এই 0 আর ভি এর মধ্যবর্তী অঞ্চলে, আর একটা হচ্ছে ভি আর যদি আমরা ইনফাইনাইট বলি অসীম, যেখানে পোটেনশিয়াল 0, তাহলে এখানে একটা ধারক রয়েছে, এটা যদি C1 হয়, এটা যদি C2 হয়, তাহলে এখানে মোট ধারকত্ব হবে C ইকুয়াল টু C1 প্লাস C2। ভালো করে বোঝার চেষ্টা করো,
ভালো করে বোঝার চেষ্টা করি। যদি একটা আইসোলেটেড গোলক থাকে, আমরা একটু আগে পড়েছিলাম, তার রেডিয়াস যদি আর হয় তাহলে সেটা একটা ধারক, সেটা 4πε0r। তার মানে এর আরেকটা সারফেস কোথায় আছে? ইনফাইনাইটে আছে, ইনফাইনাইট আছে। তাহলে এইখানে পোটেনশিয়াল ভি, এখানে পোটেনশিয়াল জিরো, তাহলে ভি আর জিরোর মধ্যে একটা ধারক, যে ধারকটা আমরা এইখানে পাচ্ছি দেখো ভি আর জিরোর মধ্যে। আর এখানে জিরো আর ভি এর মধ্যে একটা পাচ্ছি C1, যেটা আগেরটাতে পাচ্ছিলাম না, কারণ আগেরটাতে বাইরেরটাকেই ভূ সংলগ্ন করা ছিল, ফলে ওইখানে পোটেনশিয়াল জিরো, আর যাওয়ার কোনো রাস্তাই নেই। কিন্তু ইনফাইনাইটেও তো পোটেনশিয়াল জিরো, তাহলে ইনফাইনাইটে যদি পোটেনশিয়াল জিরো হয় ভেবে দেখো, সেই জিরো আর ভি এর মধ্যে একটা ধারক, আর এই ভি আর জিরোর মধ্যে আরেকটা ধারক। তাহলে দেখো অ্যাকচুয়ালি এই দুটো ধারকের ধারকত্ব আমরা জানি। কিভাবে আমরা জানলাম? একটু একটু তোমরা চিন্তা ভাবনা করে দেখো, যে এই যে ভেতরের যে C1 যেটা বলছি, এখনই করলাম দুটো ধারকের মধ্যবর্তী স্থানের যে ধারকত্ব, দেখো ধারকত্বর মানটা কিন্তু চেঞ্জ হবে না। এই দুটো ধারকের মধ্যবর্তী অংশের যে ধারকত্ব, যেটা এখনই করলাম আমরা 4πε0ab ডিভাইড বাই b মাইনাস a, এটা কিন্তু চেঞ্জ হবে না। প্লাস C2 মানে কি? এই বড় গোলকটার জন্য। তাহলে বড় গোলকটা কত হয়? বড় গোলকটার জন্য, একটা আইসোলেটেড গোলকের জন্য যা হয় সেটাই হবে 4πε0r হয়, আর এর জায়গায় এখানে b হবে। ভালো করে বুঝো, আবার বলছি আমি, দুটো এখানে এখানে হচ্ছে পোটেনশিয়াল জিরো, এখানে হচ্ছে পোটেনশিয়াল ভি, এর মধ্যে C1, এর মধ্যে যে ধারকত্ব সেটা অলরেডি আমরা করেছি ab ডিভাইড বাই b মাইনাস a 4πε0 ইন্টু। আর যেটা বড় গোলকটা রয়েছে, যার অসীমে রয়েছে আরেকটা সারফেস, তার জন্য ধারকত্ব অলরেডি আমরা নির্ণয় করে রেখেছি 4πε0r, এখানে 4πε0b। এই দুটো যদি যোগ করো তাহলে তোমরা এই পুরো সিস্টেমটার জন্য যে ধারকত্ব, মানে যখন ভেতরে গোলকটা ভূ সংলগ্ন থাকবে, সেটা পেয়ে যাবে। তাহলে কত হবে না 4πε0ab প্লাস 4πε0b স্কোয়ার মাইনাস 4πε0ab। তাহলে কি হলো? এই দুটোতে কেটে গেল, তাহলে ফাইনাল এক্সপ্রেশন কি হবে না 4πε0b স্কোয়ার ডিভাইড বাই b মাইনাস a। তাহলে এইটা হয়ে যাবে সি, সেক্ষেত্রে আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, বুঝা গেল? চলো নেক্সট দেখো ধারকের শ্রেণী এবং সমান্তরাল সমবায়। ঠিক আছে, তাহলে দেখো যেমন আমরা রেজিস্ট্যান্সের শ্রেণী এবং সমান্তরাল সমবায় পড়ি, এই ক্ষেত্রেও পড়তে হবে। তাহলে প্রথমে আমরা শ্রেণী সমবায়টাই পড়ি, সিরিজ কম্বিনেশন। দেখো ভেরি সিম্পল, সিরিজ কম্বিনেশন। সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে আমরা কি বলবো? মনে করো আমি তিনটে নিয়ে এক্সাম্পল নিচ্ছি, তিনটে মনে করো ধারক এরকম পরপর রয়েছে। আমি কিন্তু শুধু বেসিক কনসেপ্টগুলো এখন ক্লিয়ার করছি, এগুলো থেকে আরো অনেক কোয়েশ্চেন করাবো পরে, ঠিক আছে? তাহলে দেখো এটা মনে করো C1, এটা C2, এটা C3, এদেরকে আমি কি করলাম? একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিলাম। সিম্পল দেখো, এই ব্যাটারির পোটেনশিয়াল যদি ভি হয়, তাহলে এই ব্যাটারিতে যে চার্জ যাবে, সেই চার্জ কিন্তু প্রত্যেকটা ধারকের ক্ষেত্রে একই হবে। এটা হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে শ্রেণী সমবায়ের মেন বৈশিষ্ট্য, যে কিউ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে প্রতিটা ধারকের কিন্তু আধান একই হবে, কিন্তু এদের বিভব আলাদা হবে। দেখো এই পোটেনশিয়ালটা তিনটের ক্ষেত্রে আলাদা, এর ক্ষেত্রে বিভব হবে V1, এর ক্ষেত্রে হবে V2, এর ক্ষেত্রে হবে V3। এই পোটেনশিয়ালটা তিনজনে ডিস্ট্রিবিউট হবে। তাহলে আলটিমেটলি ফাইনালি ভি ইজ ইকুয়াল টু কত হবে? দেখো V1 প্লাস V2 প্লাস V3। ওকে, তাহলে V1 সমান কত হবে বলো? কিউ সমান সিভি, কিউ সমান সিভি, তাহলে সি সমান, তাহলে ভি সমান কত হবে বলো? কিউ বাই সি। তাহলে দেখো V1 সমান কত হবে বলো? প্রত্যেকটা আধান থেকে কিউ বাই C1। V2 এর ক্ষেত্রে কত হবে? কিউ বাই C2। V3 এর ক্ষেত্রে কি হবে? কিউ বাই C3। V3 এর ক্ষেত্রে হয়ে যাবে কিন্তু কিউ বাই C3। এবার দেখো যদি আমরা এই তিনটে ধারকের পরিবর্তে একটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বলি, সি ইকুইভ্যালেন্ট, যার দুই প্রান্তের পোটেনশিয়াল হবে ভি, তাহলে সেক্ষেত্রে দেখো এই ভি কত হবে? ভি কত হবে? কিউ ডিভাইড বাই সি ইকুইভ্যালেন্ট, কিউ ডিভাইড বাই সি ইকুইভ্যালেন্ট। তাহলে সেক্ষেত্রে দেখো কিউগুলো কেটে গেল এবং 1/c ইকুইভ্যালেন্ট হয়ে যাবে 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। খেয়াল রাখবে এখানে রেজাল্ট রেজিস্ট্যান্সে উল্টো হয়। তাই দুটোর ক্ষেত্রে আমরা যেটা বারবার করি, রেজাল্টটাকে মনে রেখে দিই, যে 1/c ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আমরা বলতে পারি 1/c1 প্লাস 1/c2। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশনটা করি, নিচে হবে C1 C2, উপরে হবে C1 প্লাস C2, এটা হচ্ছে 1/c ইকুইভ্যালেন্ট। তাহলে সি ইকুইভ্যালেন্ট কত হবে? C1 C2 ডিভাইড বাই C1 প্লাস C2। আশা করি বুঝতে পারছি আমি কি বলতে চাইছি। তো এই রেজাল্টটাকে আমরা অনেক সময় কি করি মনে রেখেছি, যেমন R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2 করতাম, সেটা কিন্তু প্যারালালের ক্ষেত্রে ছিল, এটা কিন্তু সিরিজের ক্ষেত্রে হচ্ছে ক্যাপাসিটরের ক্ষেত্রে। তাহলে অবশ্যই বুঝতে পারছো এর প্যারালালে যে রেজাল্ট আমরা পাবো সেটা ও সিরিজের মতো হবে। মানে যদি মনে করো আমরা এইখানে প্যারালাল কতগুলো ধারক কিভাবে যুক্ত করে রাখি, ঠিক আছে, যুক্ত করে রাখি একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করি, এখানে কি কেসটা হবে না, এখানে এই ভোল্টেজটা দেখো কি হবে, এই ভোল্টেজটা সবার ক্ষেত্রে একই হবে। তাহলে কি হবে? আধান আলাদা আলাদা হবে। এর আধান মনে করো Q1, এর আধান মনে করো Q2, এর আধান মনে করো Q3। ওকে, এর ধারকত্ব C1, এর C2, এর C3। তাহলে এখানে কি হবে? এই যে টোটাল চার্জ এটা ডিস্ট্রিবিউট হচ্ছে তিন ভাগে। তাহলে Q ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি Q1 প্লাস Q2 প্লাস Q3। তাহলে Q1 কত হবে বলো? C1V একই ভোল্টেজ প্লাস C2V প্লাস C3V
আর এই তিনটে মিলে যদি একটা ধারকত্ব হয় সি ইকুইভ্যালেন্ট, তাহলে কিউ হয়ে যাবে সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি। তাহলে সেক্ষেত্রে ভিটা কেটে গেলে দেখো সি ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে সিম্পল সি1 প্লাস সি2 প্লাস সি3, যেমন রেজিস্ট্যান্সে হতো আর1 প্লাস আর2 প্লাস আর3। তাহলে সেটা রেজিস্ট্যান্সে কিসের ক্ষেত্রে হতো? প্যারালালের ক্ষেত্রে, যেটা ক্যাপাসিটারের সিরিজের ক্ষেত্রে হচ্ছে। বাকি কিন্তু ব্যাপারে কি, ওইখানে দেখো প্যারালাল কম্বিনেশন, ওইখানেও পোটেনশিয়াল কনস্ট্যান্ট থাকতো, এখানেও পোটেনশিয়াল কনস্ট্যান্ট আছে। ওখানে সিরিজ কম্বিনেশন কারেন্ট কনস্ট্যান্ট থাকতো, এখানে আধান কনস্ট্যান্ট আছে। কন্ডিশনগুলো কিন্তু একই, কিন্তু ফাইনাল রেজাল্টগুলো আলাদা হচ্ছে। সেটা কি কারণে হচ্ছে না, এক্সপ্রেশনটার কারণে। ওখানে ভি ইকুয়াল টু আইআর এক্সপ্রেশন অনুযায়ী হতো, এখানে কিউ ইকুয়াল টু সিভি এক্সপ্রেশন অনুযায়ী হচ্ছে। চলো আমরা এখান থেকে একটা কোয়েশ্চেন করি। এখানে দেখো দুটো ধারক আছে, শ্রেণী সমবায় আছে। প্রথমে কি বলছে, তুল্য ধারকত্ব নির্ণয় করো। তাহলে তুল্য ধারকত্ব আমরা এখনই বললাম শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ভেরি সিম্পল, সি1 সি2 ডিভাইড বাই সি1 প্লাস সি2 করে দাও। তাহলে সি1 সি2 মানে 2 ইন্টু 3 ডিভাইড বাই 2 প্লাস 3, তাহলে 6/5, এত মাইক্রোফ্যারাড হয়ে গেল, এত মাইক্রোফ্যারাড। এবার যে প্রতিটি ধারকের আধান কত হবে, প্রতিটি ধারকের আধান সেম হবে, কিউ ইকুয়াল টু সিভি, একটা যা হবে মানে টোটাল আধান যা হবে সেটাই প্রত্যেকটারই হবে। তাহলে আমরা বলতে পারি, দেখো তাহলে আমরা বলতে পারি, বা একটার আমি যে কোনো নির্ণয় করে নিতে পারি, সি ইন্টু ভি করে ডাইরেক্ট দেখো। তাহলে এটা যদি Q1 হয়, মনে করো এটা যদি Q2 হয়, তাহলে Q1 ইকুয়াল টু Q1 ইকুয়াল টু Q2। ওকে, সেটা কত হবে, সেটা আবার মোট আধানের সঙ্গে সমান হবে, সেটা কিউ হবে। তাহলে সেটা আমি বলতে পারি সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি। তাহলে সি ইকুইভ্যালেন্ট কত বলো, 6/5 ইন্টু ভি কত 100, তাহলে 5 20 100, তাহলে কত হবে 6 দুগুণে 12, 120 কুলম। ওকে, 120 কুলম হবে, ঠিক আছে। তো তুল্য ধারকত্ব নির্ণয় করতে বলছে সি1 সি2 ডিভাইড বাই সি1 প্লাস সি2, 3 দুগুণে 6/5 মাইক্রোফ্যারাড। আচ্ছা, এটা মাইক্রোফ্যারাড ছিল, এটা মাইক্রো কুলম হবে, ঠিক আছে, এটা মাইক্রো কুলম হবে, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, বিভব প্রভেদ। বিভব প্রভেদ প্রত্যেকের আলাদা হবে। তাহলে এর ভি1 এর জন্য কি হবে বলো, ভি1 সমান কত হবে বলো, কিউ বাই সি1, কিউ সমান সিভি। তাহলে কিউ বাই সি1, তাহলে প্রথমটা কিউ কত, কিউ তো প্রত্যেকের একই 120, সি1 কত 2, 120/2, এটা কত হবে 60। এটা কি হবে, মাইক্রো ফ্যারাড ছিল, মাইক্রো ভোল্ট হবে, মিউ ভি হবে। এখানে অ্যাকচুয়ালি মাইক্রো ফ্যারাডটাকে ফ্যারাডে করে করাটাই বেটার হবে, এটাতে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। এটা এরকম করে করো, 6/5 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড বাস। এবার দেখো এটা হলো সি ইকুইভ্যালেন্ট, তাই তো। তাহলে সি ইকুইভ্যালেন্ট যদি আমরা পেয়ে তুল্য ধারক কত, প্রতিটি ধারকের আধান কত হবে, তাহলে মোট আধান যেটা হবে সেটাই প্রত্যেকটা ধারকের আধান হবে। তাহলে কিউ ইকুয়াল টু কত হবে বলো, সি ইকুইভ্যালেন্ট ইন্টু যে পোটেনশিয়ালটা আছে ভি। তাহলে সেটা কত হবে, সি ইকুইভ্যালেন্ট কত 6/5 ইন্টু 10⁻⁻6 ইন্টু পোটেনশিয়াল হচ্ছে কত 100, তাহলে 5 20 100, এটা ঠিকই হবে 120 ইন্টু 10⁻⁻6 কুলম। ওকে, এবার দেখো তাহলে ভি1 কত হবে, ভি1 হবে কিউ বাই সি1। এই Q1 Q2 একই, ওকে, যেহেতু এটা শ্রেণী সমবায় আছে। তাহলে দেখো কিউর মান কত, এখানে কিউর মান হচ্ছে 120 ইন্টু 10⁻⁻6 ডিভাইড বাই সি1 এর মান কত হবে, দেখো 2 ইন্টু 10⁻⁻6, এই জন্য বুঝলাম তো কেটে যাচ্ছে, তাহলে 60 ভোল্ট হবে। ওটা কি, তাহলে বাকি যেটা আছে এটা 40 ভোল্ট হবে, হওয়াই উচিত। বের করে দেখো, বের করলে 40ই পাবে, কারণ ভি2 ইকুয়াল টু দেখো কিউ বাই সি2 হবে। তাহলে কিউ কত, কি হচ্ছে দিস 120 ইন্টু 10⁻⁻6 ডিভাইড সি2 কত আছে 3 ইন্টু 10⁻⁻6, কেটে গেল 3 40, তাহলে 40 ভোল্ট হবে। টোটাল 100, তাহলে দুটো ভাগে ভাগ হচ্ছে 40 + 60 হবে, বুঝতে পারলে। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এটা হবে। সমান্তরাল সমবায় কি হবে, সমান্তরাল সমবায়ে প্রথমে তুল্য ধারকত্ব নির্ণয় করো। তুল্য ধারকত্ব কত হবে, সিম্পল যোগ হয়ে যাবে সমান্তরালের ক্ষেত্রে। তাহলে সি ইকুয়াল টু কত হবে 1 + 2 + 3, 1 + 2 + 3, 2 কে 3 3 6, 6 মাইক্রোফ্যারাড, তার মানে 6 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড। এবারে কি বলছে, এবং প্রতিটি ধারক আধান নির্ণয় করো। এখানে ভোল্টেজ প্রত্যেকেরই সমান হবে, তাহলে আধান কত হবে, কিউ ইন্টু সি, কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি হবে। টোটাল আধান কত হবে, টোটাল আধান সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি হবে, কিন্তু প্রত্যেকটা আধান যদি বলা হয়, তাহলে এর আধান কত হবে বলো, এর সি1 ভি, এর কত হবে সি2 ভি, এর কত হবে সি3 ভি। দেখো তাহলে Q1 যদি আমরা বলি প্রত্যেকটা আধান, তাহলে সি1 ইন্টু ভি, তাহলে সি1 কত, সি1 হচ্ছে 1 মাইক্রোফ্যারাড 10⁻⁻6 ইন্টু ভোল্টেজ হচ্ছে 100, তাহলে কত হবে 10⁻⁻4 ভোল্ট। ক্লিয়ার, সরি 10⁻⁻4 কুলম।
10⁻⁴ কুলম। তেমনি Q2 কত হবে বলো, C2 ইন্টু ভি হবে। C2 কত আছে 2, তাহলে 2 ইন্টু 10⁻⁶ ইন্টু 100, তাহলে 2 ইন্টু 10⁴ কুলম, 2 ইন্টু 10⁻⁴ কুলম। ক্লিয়ার? আর Q3 কত হবে, C3 ইন্টু ভি, C3 হচ্ছে 3 ইন্টু 10⁻⁶ ইন্টু 100, তাহলে হবে 3 ইন্টু 10⁻⁴। ওকে, এত কুলম। আর এখানে যদি মোট মোট করো, এই তিনটে যোগফল যা হবে মোটও তাই হওয়া উচিত। তাহলে কিউ টোটাল ইকুয়াল টু কত বলো, সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি। তাহলে সি ইকুইভ্যালেন্ট দেখো 6 ইন্টু 10⁻⁶ ইন্টু 100, তাহলে হচ্ছে 6 ইন্টু 10⁻⁴ দেখো হওয়াই উচিত। এটা দেখো টোটাল আধান। আর এই তিনটে তুমি যোগ করে দেখো এটার সঙ্গে সমান হয়ে যাবে। দেখো 2 একে 3, 3 2 5 একে 6, 3 2 5 একে 6, এখানে দেখো 6 ইন্টু 10⁻⁴, তিনটাতে যোগ করো তাও হবে 6 ইন্টু 10⁻⁴। ওকে, তাহলে বেসিক বিষয় হচ্ছে কি না, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা আধান সমান হয়, আর সমান্তরাল সময়ের ক্ষেত্রে প্রত্যেকটার পোটেনশিয়াল সেম হয়, এর আধান আলাদা হয়। তাই এইভাবে কিন্তু শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় থেকে সিম্পল কোয়েশ্চেন তোমাদেরকে করতে দিতে পারে। আর যদি কমপ্লিকেটেড কোয়েশ্চেন হয়, যেগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, সেগুলো সাধারণত কম্পিটিটিভ এক্সামে আসে, সেগুলো আমি পরে করাবো। ওকে, আপাতত আমাদের বোর্ড এক্সাম অনুযায়ী যদি আমরা বলি, পুরো চ্যাপ্টারটার যা কন্টেন্ট ছিল সেটা কন্টেন্টটা কিন্তু আমরা অ্যাকর্ডিং টু সিলেবাস কভার করে ফেলেছি। ওকে, চলো এইটুকুই থাক। আমরা ক্যাপাসিটার এবং ক্যাপাসিট্যান্স শেষ করলাম। এরপরে কিছু কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেন প্রবলেমগুলো করবো আলাদা করে, তারপরে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি শুরু করবো। ওকে, থ্যাংক ইউ।